নমস্কার। চলুন আজ একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা যাক, যা আমাদের সবার সাথেই সরাসরি জড়িত, আমাদের স্যালারি। আর আমরা এটা বোঝার চেষ্টা করব একেবারে সরকারি নিয়মকানুন ঘেঁটে, বিশেষ করে ২০২৫ সালের নতুন আয়কর বিলের আলোকে। আপনারও কি কখনো পে স্লিপ হাতে নিয়ে মনে হয়েছে, আরে মোট স্যালারি তো এত, কিন্তু হাতে পেলাম এত কম কেন? বাকি টাকাটা গেল কোথায়? এই খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজ। তো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কিন্তু কোনো আন্দাজে কথা বলবো না। আমরা সরাসরি দেখব সরকারি নিয়মকানুন কি বলছে, মানে আয়কর নং ২ বিল ২০২৫। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হলো আয়করের খাতায় বেতন বা স্যালারির মানে কিন্তু আমাদের সাধারণ ধারণা থেকে অনেকটাই বড়। এটা শুধু প্রতি মাসের বেসিক পে নয়। দেখুন, বিলটা কিন্তু পরিষ্কার বলছে বেতন মানে শুধু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা ঢোকে সেটা নয়, এর সাথে যোগ হবে চাকরি থেকে পাওয়া সব রকম সুযোগ সুবিধা, ভাতা, এমনকি লাভও। মানে আপনার আয়ের একটা বেশ বড় অংশই কিন্তু এর আওতায় চলে আসে, আর সেটার উপর ভিত্তি করেই ট্যাক্স হিসেব করা হয়। তাহলে চলুন তো দেখি বেতনের মধ্যে ঠিক কি কি জিনিস পড়ে। দেখুন, এখানে শুধু বেসিক স্যালারি নেই, এর সাথে আছে ব্যক্তিগত খরচ বা মাহঙ্গাই সামলানোর জন্য অ্যালাওয়েন্স, কোম্পানির দেওয়ার নানা রকম সুবিধে বা পারকুইজিট, এমনকি ফি, কমিশন বা অ্যাডভান্স স্যালারিও। শুধু তাই নয়, প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া কিছু টাকাও কিন্তু এর মধ্যেই ধরা হয়। ওই যে বলছিলাম অতিরিক্ত কিছু জিনিসও বেতনের অংশ। চলুন এবার সেগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। এগুলো হয়তো সরাসরি আপনার মাসিক স্যালারি স্লিপে থাকে না, কিন্তু আয়কর আইনের চোখে এগুলোও কিন্তু আপনারই আয়। এখানে দুটো কনসেপ্ট আছে যা নিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। একটা হলো বেতনের পরিবর্তে লাভ, আর অন্যটা পারকুইজেট। দেখুন, মূল পার্থক্যটা কিন্তু সময়ের। পারকুইজেট হলো চাকরি করার সময় যেসব আর্থিক সুবিধা পাওয়া যায়, ধরুন কোম্পানির গাড়ি বা থাকার জায়গা। আর বেতনের পরিবর্তে লাভ হলো সাধারণত চাকরি শুরু বা শেষ হওয়ার সময় যে এককালীন টাকা পাওয়া যায়, যেমন ধরুন ক্ষতিপূরণ। বিলটার ১৮ নম্বর ধারায় কিন্তু বেতনের পরিবর্তে লাভের একটা স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে চাকরি শেষ হলে বা চাকরির শর্ত বদল হলে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেটাই হলো এই জিনিসটা। বিষয়টা আরেকটু সহজ করে বলি, কিছু উদাহরণ দিই। যেমন ধরুন, চাকরি থেকে ছাঁটাই হলে যে কম্পেনসেশন পাওয়া যায়, বা অনেক সময় জয়েন করার আগে যে সাইনিং বোনাস দেওয়া হয়, অথবা চাকরি ছাড়ার পরও যদি কোনো পেমেন্ট আসে, এই সব কিছুই কিন্তু বেতনের পরিবর্তে লাভ হিসেবে ধরা হবে। আচ্ছা, এতক্ষণ তো শুধু আয়ের কথাই হলো, মানে কোন কোন খাতে টাকা যোগ হবে। এবার একটু ভালো খবরে আসা যাক, মানে ডিডাকশন বা ছাড়, অর্থাৎ আপনার মোট বেতন থেকে কি কি জিনিস বাদ দিয়ে করযোগ্য আয় কমানো যেতে পারে। এই বিলের ১৯ নম্বর ধারা অনুযায়ী বেতন থেকে কয়েক ধরনের ছাড় পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হল এমপ্লয়মেন্ট ট্যাক্স আর আমাদের সবার পরিচিত স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটাই কিন্তু আসল ব্যাপার। এটা হলো একটা ফিক্সড অ্যামাউন্টের ছাড়, যেটা সব বেতনভোগী কর্মী তাদের মোট বেতন থেকে সরাসরি বাদ দিতে পারেন। এর জন্য আলাদা করে কোনো কাগজপত্র দেখানোরও দরকার পড়ে না। তাহলে আসল অঙ্কটা কত? নতুন কর ব্যবস্থায় এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ হতে পারে ৭৫,০০০ টাকা পর্যন্ত। এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ এটা সরাসরি আপনার ট্যাক্সযোগ্য আয়কে কমিয়ে দেয়। বেশ, তাহলে এতক্ষণ আমরা যে আলাদা আলাদা অংশগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার একসাথে জোড়া যাক। চলুন দেখি মোট বেতন থেকে ফাইনাল করযোগ্য আয়টা ঠিক কিভাবে হিসেব করা হয়। পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সোজা, মাত্র ৪টে স্টেপ। ১. আপনার মোট বেতন দিয়ে শুরু করুন, মানে মজুরি, ফি, কমিশন সব মিলিয়ে। ২. এর সাথে যোগ করুন করযোগ্য ভাতা, পারকুইজিট, আর ওই যে বেতনের পরিবর্তে লাভের কথা বললাম সেটা। ৩ নম্বর ধাপে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মতো ছাড়গুলো বাদ দিন। আর ব্যাস, ৪ নম্বরে যা পড়ে রইল সেটাই হলো আপনার ফাইনাল করযোগ্য বেতন। আর এই পুরো হিসেবটা যে আমাদের মন গড়া নয়, বরং পুরোপুরি আইন মেনেই করা হয়, সেটা বোঝানোর জন্য বিলের ১৯ নম্বর ধারার এই লাইনটাই যথেষ্ট। এখানে একদম পরিষ্কার করে বলা আছে যে সমস্ত ছাড় বাদ দেওয়ার পরেই বেতন খাতের করযোগ্য আয় গণনা করতে হবে। তো এখন যেহেতু এই নিয়ম পুস্তিকা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার, এটা নিয়ে একটু ভাবার আছে, তাই না? বেতনের কোন অংশটা করযোগ্য আর কোনটা নয়। এই স্বচ্ছতা কি আমাদের নিজেদের ফিনান্সিয়াল প্ল্যানিংটাকে আরও ভালোভাবে করতে সাহায্য করবে না? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উত্তরটাই হয়তো আপনার ভবিষ্যতের অনেক আর্থিক সিদ্ধান্তকে ঠিক করে দেবে।